সিম্পলি ধরে নিতে পারি। আচ্ছা, আমরা যখন চ্যাপ্টার 15 সম্ভবত পড়ছিলাম, তখন মানে কিছু বড় বড় ফেজর ডায়াগ্রাম আমরা দেখছিলাম না, মনে আছে? ভিএস, ভিআর, মানে এগুলো দিয়ে আমরা কিছু ফেজর ডায়াগ্রাম দেখছিলাম। এখানে সার্কেল ডায়াগ্রামটা এই ধরনের একটা গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশন। আমরা এটা দিয়ে কোনো ট্রান্সমিশন লাইনকে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা এটা দ্বারা আর কোনো মেশিনকে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, তাহলে একটা ট্রান্সমিশন লাইনে যে যে ইকুইপমেন্ট গুলো আছে ওগুলোর উপরে ভিত্তি করে ওইটার সেন্ডিং এন্ড ভোল্টেজ, রিসিভিং এন্ড ভোল্টেজ, এরপরে সেন্ডিং এন্ড পাওয়ার, এরপরে তোমার রিয়েল পাওয়ার, এই রিয়েক্টিভ পাওয়ার, তারপর ফেজ অ্যাঙ্গেল, এইসব বিষয়গুলা ক্যালকুলেশন করে আমি একটা গ্রাফিক্যাল একটা ফিগার আঁকবো। ওটাকেই বলা হচ্ছে সার্কেল ডায়াগ্রাম। ওকে, এতটুকু কি বুঝে গেছে? জি স্যার। সার্কেল ডায়াগ্রাম এটা আমরা যখন ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে হিসাব করব, তখন সেন্ডিং এন্ডের জন্য আমরা একটা সার্কেল ডায়াগ্রাম আঁকতে পারবো, আবার রিসিভিং এন্ডের জন্য আমরা একটা সার্কেল ডায়াগ্রাম আঁকতে পারবো। আচ্ছা, আজকে আমি আমি এটা তোমাদেরকে মানে লেকচার শোনাবো আর কি। এটা সেন্ডিং এন্ডের জন্যই। তাহলে একটা জিনিস এখানে ফার্স্ট থেকে তোমাদেরকে খেয়াল রাখতে হবে, এই সার্কেল ডায়াগ্রাম আঁকতে হলে আমাদেরকে কি কি প্যারামিটার গুলা জানা থাকতে হবে। আমরা যদি বলি যে আমরা ট্রান্সমিশন লাইনের একটা মানে সার্কেল ডায়াগ্রাম আঁকবো ফর দা সেন্ডিং এন্ড, তাহলে ট্রান্সমিশন লাইনে কি কি প্যারামিটার থাকে? আমরা ট্রান্সমিশন লাইনের জন্য 4টা প্যারামিটারের কথা অলরেডি পড়ছিলাম, তাই না? এ বি সি ডি, এই 4টাকে ট্রান্সমিশন লাইন প্যারামিটার বলা হতো। আমরা সেটা মিডিয়ামের ক্ষেত্রে পড়ছি, আমরা লং এর ক্ষেত্রে পড়ছি, শর্ট এর ক্ষেত্রে আছে, তাই না? তাহলে ট্রান্সমিশন লাইনের যে প্যারামিটার আছে সেই প্যারামিটার গুলো আমাদেরকে জানা থাকতে হবে এট ফার্স্ট। এটা হচ্ছে 1 নম্বর জিনিস। 2 নাম্বার হচ্ছে আমাদেরকে রিয়েল পাওয়ার এবং রিয়েক্টিভ পাওয়ার। অর্থাৎ আমরা যদি সেন্ডিং এন্ড এর জন্য ডায়াগ্রামটা আঁকি, তাহলে সেন্ডিং এন্ড এর জন্য রিয়েল পাওয়ারটা কি হবে, সেন্ডিং এন্ড এর জন্য রিয়েক্টিভ পাওয়ারটা কি হবে, এই জিনিসগুলো আমাদেরকে জানা থাকতে হবে। থার্ডলি ফেজর, মানে ফেজ অ্যাঙ্গেলটা কি, ফেজ অ্যাঙ্গেলটা আমাদেরকে জানা থাকতে হবে, ফেজ অ্যাঙ্গেলটা কত। তাইলে এগুলোর স্পেসিফিক কোনো ভ্যালু না, আমরা যে ইকুয়েশন গুলো আগে পড়ছিলাম ঠিক একই ইকুয়েশন দিয়ে আমরা এখানে এগুলোকে সাজাবো। তাহলে একটু আমি একটা লেকচার তোমাদের জন্য অন করতেছি। ক্লাসটা কি রেকর্ড করতেছেন স্যার? ক্লাসের তানভীর কি রেকর্ড করতেছো না? স্যার আমাদের স্যার ফার্স্টের ক্লাসের রেকর্ড গুলো স্যার দিলে ভালো হতো স্যার, যেগুলো স্যার আপনি করছিলেন প্রথমের দিকে। আচ্ছা, দেখা যাক। আচ্ছা, আমি এখন মানে একটা লেকচার অন করতেছি, একটু শোনো আর কি। এটা এটা হচ্ছে আমি ফার্স্ট এর শোনাবো মানে সেন্ডিং এন্ড এর জন্য। তোমরা মানে এরপরে রিসিভিং এন্ডের যে ভিডিওটা ওটা আমি তোমাদেরকে আলাদাভাবে দিয়ে দিব আর কি। Hi, today we are going to discuss about send. So to calculate the sending. স্যার ভিডিও দেখতেছি না স্যার। একটু সময় দাও, এত অস্থির হলে তো হবে না। না স্যার, অডিও শোনা যাচ্ছিল তাই বলছি। আমি আগে মানে ভিডিওটা এখানে প্লে করছি, মানে এই জন্য অডিও শোনা যাচ্ছে। স্ক্রিন দেখা যায়? জি স্যার। আচ্ছা, ঠিক আছে।
power circle diagram, we know the from the ABCD parameters, Vs is equal to A times of VR plus B times of IR, and the আচ্ছা, এই ইকুয়েশন গুলোর সাথে তো আমরা মানে পরিচিত না। আমরা যখন এবিসিডি ট্রান্সমিশন লাইনের যে প্যারামিটার গুলো হিসেব করছিলাম, ওই সময় আমরা সেন্ডিং এন্ড এর জন্য একটা ইকুয়েশন এ ভিআর প্লাস বিআইআর, এরপরে আইএস এর জন্য একটা ইকুয়েশন ছিল সি ভিআর প্লাস ডিআইআর, না? অর্থাৎ ভিএস এবং আইএস কে মানে সেন্ডিং এন্ড ভোল্টেজ এবং সেন্ডিং এন্ড কারেন্ট কে আমরা এ বি সি ডি এই চারটা ট্রান্সমিশন লাইন প্যারামিটার দিয়ে বিআর এবং আইআর এর সাপেক্ষে আমরা ইকুয়েশন গুলা সাজাইছিলাম। এগুলো কি মনে আছে? এগুলো ভুলে গেলে চলবে না। value of IS is equal to C times of VR plus D times of IR. That means if you know the value of the sending end voltage, receiving end voltage, and the ABCD parameters, let us assume ABCD parameters, and if you also know the load angle, that means the angle difference between Vs and VR, in that case I can easily calculate what is my sending end power, what is my sending end active and the reactive powers, as well as the sending end power factor. And the similar way, if you know the sending end power factor, if you know sending end power and sending end reactive power, I can calculate the value of the corresponding value of the sending end voltage and the corresponding value of the load angle that is required. So that is the flexibility of using the sending end power circle diagram. Let us see the procedure in today's class, and numerical will be solved in the coming class. So let us try to solve it. So from this equation, we can rewrite this value of this Vs. I can write as Vs is equal to A times of VR plus B times of IR. So from this, I can just divide both sides by B. This will become Vs by B minus A by B times of VR. So if I am dividing like this, this is A by B. আচ্ছা, ইকুয়েশনটা কোত্থেকে আসছে? এই যে ভিএস ডিভাইড বাই ভি মাইনাস এ ডিভাইড বাই বি, ওইটা এই ইকুয়েশনটা, এই লাইনটা কোত্থেকে আসছে? প্রথম ইকুয়েশন দেখো, ওই যে বিএস ইকুয়াল, এই যে এই ইকুয়েশন থেকে কিন্তু এটা আসছে। ওকে, একটু খেয়াল করো। Times of VR. So this will be equal to my value of the receiving end current. So IR I can write as in terms of Vs and VR. This is the first one. So this we are going to substitute in the sending end current, because I want to write my sending end current in terms of the voltage. অর্থাৎ এখানে দেখো, এই ইকুয়েশন থেকে ভিএস এর যে ইকুয়েশন থেকে, সেই ইকুয়েশন থেকে আমরা আইআর এর জন্য একটা ইকুয়েশন আনছি। এখন এখানে আইএস এ এই আইআর এর ভ্যালুটা বসাবো আমরা, because I don't know the currents. So IS will be equal to C times of VR plus D times of whatever is this IR I am substituting here. So this will become equal to Vs divided by D minus A by B times of VR. So remember, these are the values. So using this I can calculate this. So this I can simplify as, so if you are writing this, this will become C times of VR plus D times of Vs divided by B minus AD divided by B times of VR. This is what we get. So we can this further simplify this one. So when you are simplifying this one, so this will become equal to D by B times of Vs plus Vs multiplied by B minus AD divided by B, because we know that AD minus BC is equal. আচ্ছা, আমরা যখন এবিসিডি প্যারামিটার গুলো ওখানে পড়ছিলাম, ওই সময় এডি মাইনাস বিসি ইকুয়ালস টু 1 ছিল না? জি স্যার। আর তাহলে এডি মাইনাস বিসি ইকুয়ালস যদি 1 হয়, তাহলে বিসি মাইনাস এডি ইকুয়ালস হবে কি -1, না? তাহলে এখানে যে সাইনটা, সেই সাইনটা মাইনাস হয়ে যাবে, তাই না? জি স্যার। Equal to 1. So we can tell that this is just opposite, so we will get the negative sign. So this I can write in the form Vs multiplied by D by B minus VR divided by B. This is what we get. So let us take this as equation number 2. So let us take this as equation number 1. So I got the value of the sending end value, I got the value of the sending end current. So now let us proceed further. I can calculate my sending end apparent power SS is equal to Vs multiplied by Is conjugate. So this I can write as Vs multiplied by this. Is is in terms of Vs and VR. So this I am calculating as this Vs
multiplied by d by b minus VR divided by v. This we have to take the conjugate. The meaning of the conjugate means you have to take the angle as a negative angle. So why the conjugate is taken when multiplying voltage and current? The reason is we have to take the difference of the angle between the voltage and the current. That is the main reason. If you want the complete detail, what will happen if you are taking the opposite? This I have discussed in my basic electrical engineering lectures. Why power S is equal to V into I conjugate. So you can please refer there. I am leaving the link in the I tab. আচ্ছা এসএস টা কি? এখানে যে লিখলো এসএস টা কি? স্যার এটা তো অ্যাপারেন্ট পাওয়ার না? পাওয়ার এস অ্যাপারেন্ট পাওয়ার হবে তাই না? বিআই জি স্যার অ্যাপারেন্ট। হ্যাঁ ওটা হচ্ছে দুইটা পার্ট, একটা রিয়েল পার্ট আর একটা হচ্ছে কি রিঅ্যাক্টিভ পার্ট। Reactive part. ওকে So you can please refer from there if you don't have idea about that. So if you are multiplying this one, so this will become, because D is I can replace by A because A is equal to D in the transmission line. So this I can replace by A by B times of Vs multiplied by Vs will be Vs square. And if you are taking the angle will be beta minus alpha. Because the reason is you are taking the conjugate. So Vs is having an angle of delta. One is delta, another one is minus delta, that will cancel out. So whatever is the angle in the denominator, that will come as plus. So it will be beta. And numerator, that D is nothing but A. A is having an angle of alpha. So that is the reason beta minus alpha. অর্থাৎ এখানে দেখো বি এর অ্যাঙ্গেলটা বিটা বিটা এবং ডি এর অ্যাঙ্গেলটা আলফা ধরে, তাহলে বিটা মাইনাস আলফা হচ্ছে কি এই দুটার মধ্যে অ্যাঙ্গেলটা। স্যার আমাদের এখানে এই আইএস এর উপরে কনজুগেট ইউজ করছে কেন? হ্যাঁ আইএস এর উপরে তো কনজুগেট হবেই। এখানে মানে একটা হচ্ছে কি আইএস আর এটা হচ্ছে আইএস ডিরেক্ট। আমরা ওই যখন এই মানে ম্যাথটা করছিলা ওই মানে ওই সময় তো এটা দিয়ে করছো তাই না? ওই সময় ওখানে এটা কি জন্য ইউজ করছিলা আইএস এর উপরে? আইএস এর উপরে কনজুগেটটা কেন ইউজ হয়েছিল ওই সময় একটু বলো তাইলে। কনজুগেট ইউজ করছি মনে নেই স্যার। কি বলো ভুলে গেছো এগুলা? এই মানে এগুলো বললে হবে? আচ্ছা এখানে যে ইকুয়েশনটা এটা বাদ দাও তাহলে, এখানে যে ইকুয়েশনটা আসছে এই ইকুয়েশনটা হচ্ছে আইএস এর জন্য না? জি স্যার। এই ইকুয়েশনটা হচ্ছে তোমার আইএস এর জন্য। তাহলে আইএস এবং আইএস স্টেরিক অর্থাৎ মানে আইএস এর উপর স্টেরিক এই দুইটার মধ্যে কি পার্থক্য? আমি যে কনজুগেটটা এখানে এই মানে বিএস আইএস স্টেরিক দিয়ে এটা যে কনজুগেটটা এখানে নিলাম, বলে আইএস এবং আইএস স্টেরিক এই দুইটার মধ্যে কি পার্থক্য একটু বলো তাহলে। এই দুইটার মধ্যে কি পার্থক্য হয়? আমরা ম্যাথেও কিন্তু একই জিনিস ইউজ হয়েছিল, একটু খেয়াল করো। তখন এটার মানে ইয়েটা হবে আর কি, উল্টাটা হবে। যদি প্লাস থাকে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে আর কি। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, ওটা তো বুঝলাম। হ্যাঁ তাহলে কোনটা? এই যে আমি এখানে এসএস টা আমার এখানে হিসাব হচ্ছে না, এসএস হচ্ছে কি অ্যাপারেন্ট পাওয়ারটা না? আমাদের মূল ইকুয়েশনটা কি তাহলে একটু বলো। আমাদের মূল ইকুয়েশনটা হচ্ছে বিএস এর ইকুয়েশন যখন আমরা নিই ওই সময় হচ্ছে এ ভিআর প্লাস বি আইআর না? এ ভিআর প্লাস হচ্ছে কি বি আইআর। আবার যখন আইএস এর হ্যাঁ আবার যখন আমরা আইএস এর জন্য ইকুয়েশনটা নিই, আইএস এর ইকুয়েশনটা হচ্ছে সি ভিআর প্লাস ডি আইআর। আইএস এর ইকুয়েশনটা হচ্ছে কি সি ভিআর প্লাস ডি আইআর। ওকে এখন বিএস এখানে একটু খেয়াল করো, এই যে এখানে বিএস ইনটু আসছে কি বিএস ভেক্টর ডি ডিভাইড বাই বি না? জি স্যার। ডি ডিভাইড বাই বি এরপর আসছে কি এই বিআর মাইনাস বিআর। আমাদের এর উপরের এই ইকুয়েশনটা কি জন্য আসছিল? আমাদের উপরের এই ইকুয়েশনটা একটু পিছনে যাও। এই যে এই ইকুয়েশনটা এখানে কি জন্য আসছিল খেয়াল
করো তো, এই যে এটা ছিল আইএস এর জন্য না? জি স্যার। এখানে আইএস এর জন্য কি আসছিল, এখানে আমাদের ইকুয়েশনে আমরা যখন ইকুয়েশনে এটাকে বসাই ওই সময় এখানে কি আসছিল, সিবি মাইনাস এডি আসছিল না? কিন্তু জি স্যার। আমরা জানি কি আমাদের ইকুয়েশন আমরা কি পরে আসছি, এডি মাইনাস বিসি ইকুয়ালস টু 1 পরে আসছি না? তাহলে জি সিবি মাইনাস এডি যদি আইএস এরটা হয় তাহলে এটার উল্টাটা হবে কি, অর্থাৎ এটার মানে কনজুগেটটা হবে কি এডি মাইনাস বিসির জন্য হবে না? জি স্যার। ঠিক একই কারণে এই যে এখানে যেহেতু আইএস এই মানে আসছে, এখানে আইএস ইকুয়ালস টু এই ইকুয়েশনটা আসছে, তাহলে এটা যদি আমি কনজুগেটটা নিই তাহলে আমরা ওই সময় ওখান থেকে এডি মাইনাস বিসিটা এখানে পাবো। ওকে, কারণ আমরা যখন মূল ইকুয়েশনে যখন এ বি সি ডি এই চারটা প্যারামিটার যখন আমরা মানে করছিলাম, এই চারটা প্যারামিটারের জন্য আমাদের মূল যে ইকুয়েশনটা মানে আসার কথা ওটা হচ্ছে এডি মাইনাস বিসি ইকুয়ালস টু 1, কিন্তু আমাদের ইকুয়েশনে আমরা বিএস এর মানটা এই মানে মানে আইএস এর সরি এখানে আইআর এর ইকুয়েশনটা এখানে বসানোর পরে আমরা এখান থেকে কি পাচ্ছি, সিভি মাইনাস এডি পাচ্ছি না? তাহলে কিন্তু আমাদের সিভি মাইনাস এডি করলে তো হবে না, আমাদের কি পাইতে হবে, এডি মাইনাস বিসি ইকুয়ালস টু 1 পাইতে হবে, তাই না? জি স্যার। তাহলে তাহলে মানে এটা পাওয়ার জন্য আমি এখানে এটার যে ইয়াটা মানে অর্থাৎ এখানে আইএস এর যে কনজুগেটটা, কারণ আমরা যদি সিবি মাইনাস এডিটা রাখি ইকুয়েশনে এখানে পাচ্ছি কি মাইনাস, কারণ এডি মাইনাস বিসি ইকুয়ালস টু 1 বসাচ্ছি। অর্থাৎ আমরা যদি এটাকে একটু অন্যভাবে সাজাই, আমরা যদি এখানে যদি প্লাসটা যদি এখানে রাখি, এরপর যদি এখানে মাইনাস বি আর দিয়ে এডি মাইনাস বিসিটা এখানে লিখি, তাহলে মাইনাস এডি মাইনাস বিসি হচ্ছে কি এই এডি মাইনাস বিসি ইকুয়ালস টু 1 এটার ইয়ানা মানে কনজুগেট হবে না? জি স্যার। প্লাস মাইনাসে এখানে আমরা এই মাইনাস লিখে এই যে এখানে যেহেতু আগে প্লাস ছিল এখানে এটা মাইনাস হয়েছে, তাহলে এই মাইনাসটাকে আমাদের মূল ইকুয়েশনের সাথে মেলানোর জন্য আমাদের মূল যে ইকুয়েশন ছিল আইএস ইকুয়ালস টু ধরো সিবিআর প্লাস ডি আইআর ছিল, আবার এখানে আইআর এর জন্য ইকুয়েশন অর্থাৎ আইএস এর হচ্ছে এখানে যদি আমি প্লাস দিয়ে যদি এখানে আনি, অর্থাৎ এটা হচ্ছে আইএস এর কনজুগেট হবে ডি মাইনাস বিসি ইকুয়ালস টু 1 দ্বারা এটাই রিপ্রেজেন্ট করে। অর্থাৎ আমি যখন আইআর ইকুয়ালস টু এই ইকুয়েশনটা মানে এখানে আনবো, তাহলে ঠিক একইভাবে এই আইএস এর ইকুয়েশনটা অথবা বিএস এর ইকুয়েশনটা যদি আমরা এখানে আইআর এর জন্য এখানে বসাই দিই, অর্থাৎ এই মানে এখানে আইএস এর জন্য এখানে ছিল প্লাস, আইআর এর জন্য এখানে হচ্ছে কি দেখো মাইনাস, কিন্তু আইএস ছিল ধরো বিআর এবং আইআর ছিল, সেই আইআরটাকে আমরা বিআর এর রেসপেক্টে এখানে এই মানে এখানে আনছি। আবার যখন আমরা ঠিক এই মানে এটাকে সাজাচ্ছি সিবি মাইনাস এডি দিয়ে আমরা এই যে এডি মাইনাস বিসি ইকুয়ালস টু 1 এটা বসাইছি। এটা বসানোর পরে আলটিমেটলি আমাদের এখানে আসছে কি এই ইকুয়েশনটা আসছে বিএস ইনটু ডি ডিভাইড বাই বি মাইনাস বিআর ইনটু সরি মাইনাস বিআর বাই বি। এখন এটাকে যদি আমি এই দুইটা থেকে দেখো এখানেও এটা বিএস এর সাপেক্ষে আসলো, এই মানে বিএস এবং বিআর এর জন্য এখানেও দেখো এটা আসলো বিএস এবং বিআর এর জন্য আসলো। তাহলে এই যে এখানে এডি মাইনাস বিসি ইকুয়ালস টু 1 দিয়ে আমরা এটাকে আনছি, তাহলে আমরা যখন এটার অ্যাপারেন্ট পাওয়ারটা হিসাব করব, আমরা যখন অ্যাপারেন্ট পাওয়ারটা এখানে হিসাব করব ওই সময় আমি আমার অরিজিনাল যে আইএস টা সেই আইএস টাই আমি এখানে নিব। আমরা তো এখানে যে ইকুয়েশনটা বের করলাম এই ইকুয়েশনটা যে ডিরাইভড ইকুয়েশন, আমাদেরকে আমাদের অরিজিনাল ইকুয়েশনের মতো করে এটাকে সাজাতে হবে। তাহলে এখানে যেহেতু আইএস ইকুয়ালস টু তোমার সিভি মাইনাস এডি এখানে এই টার্মটা আসছে, তাহলে এইটার অপোজিটটা হচ্ছে এডি মাইনাস বিসি ইকুয়ালস টু 1। আমরা এটা আনার জন্য এখানে এসএস ইকুয়ালস টু বিএস ইনটু আইএস অ্যাস্টেরিক, এই যে এখানে বিএস ইনটু আইএস অ্যাস্টেরিক এই টার্মটা আনছি, বিএস ইনটু আইএস অ্যাস্টেরিক। যদি আইএস অ্যাস্টেরিক হয় এখানে এটা
এই কি হবে এটার অ্যাস্টেরিক এটার অ্যাস্টেরিক হয় এর পরের যে টার্মটা আসবে এটা যদি অ্যাস্টেরিক হয় এখানে অ্যাঙ্গেলটা আমরা বিটা মাইনাস আলফা হবে আর না হলে এখানে অ্যাঙ্গেলটা কত আলফা মাইনাস বিটা আমাদের লোড অ্যাঙ্গেলটা হচ্ছে ডেল্টা অর্থাৎ বি এবং ডি অর্থাৎ বি বাই ডি এটার এই মানে এখানে এটার অ্যাঙ্গেলটা বি ডিভাইড বাই ডি তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আমি পেতে যাই তাহলে বিটাকে আমার উপরে আনতে হবে এরপরে ডিটাকে আনতে হবে কি এখানে নিচে যদি এটা আনতে যাই তাহলে অর্থাৎ বি এর অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা এবং ডি এর অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা এই যে বিটা মাইনাস আলফা এটাই মানে এখান থেকে আনবো এরপর এখানে এই বি থেকেও আমরা একইভাবে একটা অ্যাঙ্গেল আনবো আমরা এটা মানে এখন দেখবো minus alpha because the reason is you are taking the conjugate, so Vs is having an angle of delta. One is delta, another one is minus delta, that will cancel out. So whatever is the angle in the denominator, that will come as plus, so it will be beta. And numerator, that d is nothing but a is having an angle of alpha, so that is the reason beta minus alpha. So minus Vs Vr divided by b at an angle of delta plus beta. So let us take it as equation number 3. So we got up to the power. So now from this I can calculate my active power Ps is equal to a by b times of Ps square, and I have to take the cosine of the angle. So this will become cos of beta minus alpha minus. কি বলছো বুঝি নাই কোনটা এই যে a equals to d ছিল হ্যাঁ Vs Vr by b cos of delta plus beta. So let us take it as equation number 4. So similarly I can write my sending and reactive power. This will be a by b times of Vs square into sine of beta minus alpha minus Vs Vr divided by b times of sine of delta plus. So remember here I am writing on a glass plate, so that's why the handwriting doesn't come properly. So I have kept the complete handwritten material in the link below. You can just refer to the description below this video. There the link is available there. You can download from there. There you just try to understand what I am telling. Or you can download that material, try to compare with my video. So that is number 4 and equation number 5. So once the transmission line is designed, these ABCD parameters are fixed. ABCD parameters means automatically the value of alpha is fixed, beta is also fixed, alpha beta is also fixed, and only variable that is happening here is the angle, that is delta, and the variable Vs and Vr. That is Vs Vr also fixed, so only variable will be delta. So we can tell that only variable to draw the circle diagram will be the angle that can vary is this delta or the second component. That means this component will vary, so this component will remain constant. So this I can, from this I can compare and write that this I can write in the form of a circle, because this circle is having the center that is located at this location a by b times of Vs square having an angle of beta minus alpha. That will be the center that is located. From this I will draw the radius of a circle. That radius of the circle will be Vs Vr by b. This will have an angle of delta plus b, because minus sign is there, we have to take from the third quadrant. So what is the reason for these things? We have already seen in our last class for sending and power circle diagram. So I am directly writing here instead of deriving those things. So I am just summarizing this. Circle diagram is located at the tip of the phasor. So a by b times of Vs square making an angle of beta minus alpha. This will be the center, and the radius of the circle is Vs Vr divided by b. This will be the radius of the circle. So let us try to see how to draw this using these equations. So first thing what we have to do, just draw the x and y coordinates. Let us assume this x coordinate represents in megawatt. This y coordinates represents the reactive power in MVAR. So now first thing you have to do is, first you have to locate the center. Let us take this coordinate as O.
Now from the coordinate O, now I draw a line. Now I am drawing a line. So এই অপশনটা মানে এই ফিগারটা একটু খেয়াল করো। this line will have a length of A by B times of Vs square, and it makes an angle, because you can see the angle that is made is beta minus alpha with respect to the x-axis. Now wherever this is coming, so this indicates the center of your circle. So once the center of the circle is known, now draw a circle having the radius of VSVR by B. You have to draw a circle of VSVR by B. So take the radius of VSVR by B. Let us assume I have drawn a circle. This is my circle with the radius of VSVR divided by B. So now, how to know at a particular instant what will be the value? So for that, you have to take this third coordinate system. That means third coordinate. This will be the third coordinate. This is second coordinate, and third coordinate will be here. So with respect to this third coordinate, you have to draw the line at an angle of beta plus delta. So let us take, for example, this angle is equal to beta plus delta. That means with this angle, you have to draw the line. I have drawn the line. So this line will intersect this circle at this point. So what is the radius of this one? This radius will be Vs into Vr divided by V. Everyone is with me. And this angle will be beta plus delta with respect to third. So this total angle is beta plus delta. Let us assume the beta, the reference point for the beta, is somewhere here. So this angle is equal to beta, so that this remaining angle, whatever is coming, this angle will be equal to delta. That means I can tell that this line is reference line for getting the value of delta. So this is the reference line for drawing the value of the delta. So now you can see from the symmetry, if this is indicating beta minus alpha, so automatically this will again make an angle of, so this angle if you calculate, so this angle also will be equal to beta minus alpha. So this angle is B, so what will be this angle? This angle will be alpha. So using that also you can calculate. So I hope the angles are clear to you. Let me try to represent the angles again, then we will proceed further. So I am just drawing this upper part. So in this is my line that is coming. This line makes an angle of, this angle is beta minus alpha. So for this beta minus alpha, if you add an angle of alpha, so this becomes the beta. This becomes the value of beta. So we have to draw it at an angle of beta plus delta. So you add some more length that is equal to delta from here. So at the length of delta, you have to draw the radius, that line. So that line is this corresponding line. I think it is clear to you now. So now this is intersecting at some particular point. So now what you have to do, you have to draw a line from the center, which is pointing towards this point. Let us take this point as point is equal to M. So now from this point, you just draw a line. This line is intersecting this at this point. So corresponding to this, whatever is this value, this indicates. এখন এখান থেকে কোনটা রিয়েল পাওয়ার এবং কোনটা রিয়েক্টিভ পাওয়ার এই জিনিসটা একটু দেখবা। The value of the sending and reactive power, and this indicates the value of sending and reactive power. This is also updated. So along with that, whatever this angle is made by this indicates the sending and power factor angle. আচ্ছা, তাহলে আমরা যখন ক্লাসগুলো যখন আমরা স্টার্ট করি ওই সময় আমরা বলছিলাম এখান থেকে কি কি জিনিসগুলো আমাদেরকে মেইনলি জানা থাকা লাগবে। এখানে ফার্স্টে বলছিলাম আমরা এ বি সি ডি এই লাইনের যে প্যারামিটার গুলা না, তাহলে এই প্যারামিটার গুলো দিয়ে আমরা প্রথমে ইকুয়েশন গুলো মানে সাজাইছি। তাহলে সেন্ডিং এন্ডে কি কি জিনিস এখানে থাকবে? সেন্ডিং এন্ডে থাকবে সেন্ডিং এন্ড পাওয়ারটা থাকবে। এটার আবার দুইটা পার্ট, একটা হচ্ছে রিয়েল পার্ট আর একটা হচ্ছে কি রিয়েক্টিভ পার্ট, এবং এটার একটা অ্যাঙ্গেলও এখানে থাকবে। তাহলে এই ডায়াগ্রাম থেকে আমরা সেন্ডিং এন্ডের জন্য রিয়েল পাওয়ার, সেন্ডিং এন্ডের জন্য রিয়েক্টিভ পাওয়ার, এটার রেডিয়াস থেকে অর্থাৎ যে ডায়াগ্রামটা সেই ডায়াগ্রামের যে রেডিয়াস, এই যে এখানে সিএস থেকে যে লাইনটা এখানে আসছে এটা হচ্ছে এটার জন্য রেডিয়াস। এই রেডিয়াসটা মানে কিভাবে ড্র করা যায়, প্লাস হচ্ছে এটার অ্যাঙ্গেলটা, এই জিনিসগুলো এখান থেকে এই টার্মগুলো এখান থেকে জানতে হবে। ওকে, শুনতেছো তোমরা নাকি? জি স্যার।
জি স্যার। এখানে যে কার্ভটা, সেই কার্ভটা কিস ভার্সেস কি? এখানে হচ্ছে ওয়ার্ড ভার্সেস ভার, তাই না? এখানে কি এটা হচ্ছে ওয়ার্ড আর মানে এখানে এটা হচ্ছে কি ভার, না? তাহলে রিয়েল এবং রিয়েক্টিভ, তাহলে এই জন্য আমরা এখান থেকে পাবো রিয়েল পাওয়ারটা, এবং ঠিক এই বরাবর এটার সাথে পারপেন্ডিকুলার যে পার্টটা থাকবে ওখান থেকে পাবো আমরা রিয়েক্টিভ পার্টটা। So you got the active power, reactive power as well as negative. So that means if you know the value of Vs and Vr, so using this you can calculate the value of sending and active and reactive power as well as the sending end power. Let us see, due to some reason, if my receiving end voltage is changed, by using some techniques, the sending end voltage is fixed and receiving end voltage is changed. So আচ্ছা, এরপর মানে অংশটা ইজি। তাহলে এতটুকু থেকে এই যে ওয়াট এবং ভার, এখানে এই ফিগারটা থেকে আমরা তাহলে কি কি টার্ম গুলা জানলাম, আমাকে একজনে কি একটু মানে একটু সামারি করতে পারবা? এই ডায়াগ্রাম থেকে আমরা কি কি দেখবো এবং এটা কিভাবে মানে আঁকা যায়? একজনে একটু বলতে পারবা এটা? মাহমুদ কি বলতে পারবা? আছো তুমি? হ্যালো, কথা কি শোনা যায় না? তানভীর পারবা? ওয়ান 191011 আসো? ওয়ান 191069? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি 111 স্যার। তো কেউ কোনো কথা বলতেছে না কেন? স্যার একটু আগে স্যার ক্লিয়ারলি শোনা যাচ্ছিল না স্যার। শোনা যাচ্ছিল না? আচ্ছা, এখন কি শোনা যায়? এখন শোনা যাচ্ছে। আচ্ছা, যদি শোনা যায় তাইলে একটু বলো তো যে এই ফিগার থেকে তুমি কি কি টার্মটা জানবা এবং এটা কিভাবে ড্র করবা? স্যার আমি একটু স্যার শুরু থেকে স্যার ক্লিয়ারলি পয়েন্ট বুঝে আসছিলাম না স্যার। আজ একটু তানভীর কি আছো? 191069? 191044? 191036? 191002? 191041? স্যার আসসালামু আলাইকুম। আসসালাম, তুমি একটু বলো তো। স্যার আমি স্যার ফুল ক্লিয়ার না, তবে স্যার আমি হচ্ছে এটা থেকে এই যে ফুল সেন্ডিং ক্লিয়ার এন্ড হতে হবে না, ফুল ক্লিয়ার হয় এটা মানে স্যার আরেকটু দেখতে হবে স্যার। এমনি স্যার ওই যে তুমি যতটুকু বুঝছো অতটুকু বললেই হবে। জি স্যার, আমি full স্যার clear এখান এটা থেকে হবে স্যার না ওই স্যার। আমি স্যার এখান থেকে সেন্ডিং পাওয়ারটা বের করছি। আমার স্যার সেন্ডিং পাওয়ার দুইটা আছে, একটা হচ্ছে একটা হচ্ছে রিয়েল পাওয়ার, আরটা হচ্ছে রিয়েক্টিভ পাওয়ার। আমি স্যার এখান থেকে ওই দুইটা বের করে ওখান থেকে স্যার আমি স্যার অ্যাপারেন্ট পাওয়ারটা পাবো না, আর স্যার ওটার অ্যাঙ্গেলটা। অর্থাৎ আমার এখানে কি কি জানা থাকতে হবে? এই যে এখানে পিএস এবং কিউএস, এই মানে ইকুয়েশন গুলো বের করার জন্য আমাকে কি কি জানা থাকতে হবে? স্যার সেন্ডিং এন্ড ভোল্টেজ ওই যে এবি এবং সিডি, ওই স্যার বিএস আমার এবং বিআর টা আমি সিম্পলি বলে আমাকে বিএস এবং বিআর টা জানা থাকতে হবে। তুমি যদি বিএস এবং বিআর টা জানো তাহলে বাকি টার্ম গুলো তুমি বের করতে পারবা, তাই না? ওই যে আমরা এর আগে যে ইকুয়েশন গুলো এখানে দেখাইছি, আমরা আইএস কো চাইলে রিসিভিং এর এন্ড এর সাপেক্ষে ভোল্টেজটা রিপ্রেজেন্ট করতে পারি। আমরা ওখান থেকে আইএস এর ইকুয়েশনটা পাবো। একইভাবে আমরা আইআর টা কো একইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমি যদি শুধু বিএস এবং বিআর
এই দুইটা টার্ম যদি আমি জানি, আমি ওখান থেকে পিএস, কিউএস এবং অ্যাঙ্গেল সবগুলা টার্মই এখান থেকে বের করতে পারবো। ওকে, জি স্যার। তাহলে এতটুকু গেল, এটা হচ্ছে সেন্ডিং এন্ড এর জন্য। আর রিসিভিং এন্ড এর জন্য যেটা, সেটা আমি তোমাদের দিয়ে দিব, তোমরা একটু এটা দেখে নিও আর কি। জি স্যার। তো তোমাদেরকে এখন আচ্ছা, মিডের যে কোয়েশ্চেনটা, এটা কি দেখা যায় এখানে? মিডের কোয়েশ্চেনটা কি দেখা যায়? জি স্যার, আচ্ছা কি মাহমুদ, তুমি মানে এতক্ষণ বাদে আসলা কোত্থেকে? স্যার আমি একটু ওয়াশরুমে গেছিলাম স্যার। আচ্ছা, আমি তোমাকে ডাকতেছিলাম, তুমি এই মানে এখানে অনেকে কোনো কথা বলতেছে না। আচ্ছা দেখো তো, মিডের কোয়েশ্চেন কি দেখা যায় না? জি স্যার। আচ্ছা, তোমাদেরকে মিডের কোয়েশ্চেনে কি চাইছে আমাকে একটু ক্লিয়ার বলতে পারবা? তোমরা পরীক্ষায় যে আনসার করলা, মিডের কোয়েশ্চেনে তোমাদের থেকে কি চাইছে আর তোমরা কি লিখছো? স্যার কত নাম্বারটা? পুরো কোয়েশ্চেনটাই 1 থেকে 3B। তোমরা এক একজনে 18-20 পেজ, মানে সবাই মিনিমাম 15 পেজ, এর চেয়েও বেশি লিখছো না? 15 পেজের উপরে সবার। স্যার প্রথম কোশ্চেনটা এইটা আমি কখনো পড়ি নাই, ডিসকাস দ্য ইউনিফর্ম নন ইউনিফর্ম। আমি বলি তোমাকে, এই পুরো কোয়েশ্চেনটা আনসার করতে ম্যাক্সিমাম 8 পেজের মধ্যে হওয়ার কথা আর কি, যদি তোমরা মানে এটা বুঝে থাকো। এই কোয়েশ্চেনটা যদি বুঝে থাকো, তোমাদের ম্যাক্সিমাম 8 পেজ লাগার কথা, এর চেয়ে বেশি লাগার কথা না। তোমরা একজনে মানে, আমি ফার্স্টে বলি 1 এতে তোমরা এখানে কি করছো? ডিসকাস দ্য ইউনিফর্ম এন্ড নন ইউনিফর্ম কারেন্ট ডিস্ট্রিবিউশন। ওখানে তোমরা বইয়ে যা লেখা আছে একদম মানে ফার্স্ট থেকে স্টার্ট করে স্কিন ইফেক্ট পর্যন্ত সবকিছু লিখছো না? তো এতটুকু কি আনার কোনো প্রয়োজন ছিল এখানে? আমি শুধু বলছি ডিসকাস দ্য ইউনিফর্ম এন্ড নন ইউনিফর্ম কারেন্ট ডিস্ট্রিবিউশন ইন ডিসি এন্ড এসি। তুমি ডিসির ক্ষেত্রে কিরকম এবং এসির ক্ষেত্রে কিরকম, শুধু দুইটা প্যারাগ্রাফ দিয়ে আলাদা করে বুঝিয়ে দিলেই এটা সবচেয়ে ভালো হতো। কিন্তু তোমরা বইয়ে যা পাইছো হুবহু তাই লিখছো। এটা গেল 1A নিয়ে। হ্যাঁ, 1B তে কি করছো? 1B তে কিভাবে লিখছো একটু বলো তো। স্যার ইন্টারনাল ফ্লাক্সের ইয়েটা আর কি, ওই যে আমাদেরকে পড়াইছিলেন যে এই ইকুয়েশনটা অনেকেই 4 থেকে 5 পেজ পর্যন্ত এটা লিখছে, যেটা মানে 1 পেজ, 1 থেকে 1.5 পেজের বেশি হওয়ার কথা কোনোভাবেই না। এই ইকুয়েশনটা 1 থেকে 1.5 পেজের বেশি মানে হওয়া কোনোভাবেই উচিত না। সেটা তোমরা লিখছো 4 থেকে 5 পেজ, বইয়ে যা আছে বই থেকে দেখে দেখে হুবহু প্রত্যেকটা লিখছো। আর সবচেয়ে বড় যে ভুলটা, শেষের দিকে সাই ইন্টারনাল থেকে এল ইন্টারনাল বের করার ইকুয়েশনটা ম্যাক্সিমাম এই উভয় ক্ষেত্রে কি লিখছো? 1/2। এটা সাইয়ের ক্ষেত্রে ছিল I/2, ওখান থেকে এল ইন্টারনালের জন্য সাই ডিভাইডেড বাই আই করে ওটা হয়েছে এল। কিন্তু সবাই একজন থেকে একজনে কপি করছো এবং মানে এটা সবার একই ধরনের ভুল হয়েছে। ওকে, আর একটা ফিগার রাখতেছো, ফিগারের নিচে কি নাম দেওয়া কি উচিত? একটা ফিগার যে মানে আঁকতেছো, ফিগারের নিচে কোনো নাম দেওয়া উচিত না? জি স্যার, উচিত। স্যার এখন আমি তোমাকে যে ডাকবো, তোমাকে যদি কোনো নাম ছাড়া যদি আমি ডাকি হবে? তোমরা একটা ইউনিভার্সিটিতে আছো, 4th সেমিস্টারে আছো, হ্যাঁ, তোমাদের কিছু আনসার করার একটা স্ট্যান্ডার্ড আসতে হবে। তোমরা যদি ওই মানে এসএসসি লেভেলে যে ভুলগুলা হয় অ্যাজ ইউজুয়াল, ওই ভুলগুলা যদি করো এই লেভেলের সাথে ওটা যায় না। তো
তোমাদের কোয়েশ্চেনের আনসার করার একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে। আর কোনো ভূমিকা ছাড়াই তুমি কত নম্বরের কোয়েশ্চেন, এটা কি 1 এ নাকি 1B এর আনসার নাকি 2 এর আনসার নাকি 2B এর আনসার, যদি তোমরা একটার পর একটা আনসার যদি এভাবে লিখো, তোমরা কোত্থেকে 1 এ স্টার্ট করছো কোত্থেকে 1B স্টার্ট করছো ওটার কোনো হিসাব নাই। এভাবে যদি লিখো তাহলে কি হবে? এরপরে 1 এর আনসারটা করার পরে একটা পেজে মানে শেষের দিকে একটু করে জায়গা আছে, ওখান থেকে 1B স্টার্ট, ওখান থেকে 1B স্টার্ট করার কোনো প্রয়োজন আছে? একটু এর মানে পরের পেজ থেকে স্টার্ট করলে তো কোনো সমস্যা নাই। এই জিনিসগুলো একটু জানতে হবে। আর তুমি কিসের আনসার করতেছো, কি নিয়ে আনসার করতেছো তার একটা হেডলাইন থাকা উচিত না? জি স্যার। মানে এটা একটা হেডলাইন থাকা মানে অবশ্যই উচিত, কারণ তুমি কি নিয়ে লিখতেছো আমার জিনিসটা জানতে হবে। তো এই জিনিসগুলো রিপ্রেজেন্ট করে তোমার একটা খাতা তুমি কিভাবে রিপ্রেজেন্ট করতেছো এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আমি এখন যে ভুলগুলো বলতেছি সেই ভুলগুলোর জন্য মার্কস কিন্তু কাটি নাই, জাস্ট তোমাদেরকে ফিউচারে একটু মানে জিনিসগুলো জানানোর জন্য এই কথাগুলো বলা। এই যে বললাম তোমরা একটার পর একটা এভাবে আনসার করছো বা এই পেজের জন্য, এখানে আমি কিন্তু এগুলোর জন্য কোনো মার্কস এখানে কাটি নাই। আর তুমি 2 এর আনসার লিখে যদি ওখানে 3 এর আনসার দাও ওখানে কি কোনো মার্কস পাওয়া উচিত তোমার? না স্যার। কোয়েশ্চেন হচ্ছে 2 এর জন্য আনসার, কিন্তু ওখানে ভিতরে আনসারটা হচ্ছে 3 এর জন্য, এটা হবে?